আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাইকে ল্যান্ড লিগ্যাল সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই চ্যানেল আপনাদেরই চ্যানেল, কারণ এই চ্যানেলে আমি সবসময় আপনাদের চাহিদা বুঝে এবং জমি জমা সংক্রান্ত এবং অন্যান্য আইনগত সংক্রান্ত বিভিন্ন সমস্যার ভিডিও দিয়ে থাকি। সুতরাং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন অথবা আমাকে ফোন করেও জানাতে পারেন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তামাদি আইনের ২৮ ধারা কি আসলেই বাতিল হয়েছে? সম্পত্তিতে দলিল যার, জমি তার, এই সংক্রান্ত যে প্রচার এবং প্রচারণা, সেটা কি আসলে সত্যি, নাকি এটা একটি রহস্য মাত্র, বা এটা শুভঙ্করের ফাঁকি? ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ পাস হওয়ার পরে কিন্তু অনেকেই মনে করেন যে এখন মনে হয় দলিল থাকলেই আমরা সেটা দাবি করতে পারবো। আজকে এই বিষয়গুলো নিয়ে, দলিল অর্থে আসলে কি বোঝানো হয়েছে, তামাদি আইনের ২৮ ধারার সাথে এটা সম্পর্ক কি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। প্রথমেই আমরা দেখে আসি যে তামাদি আইনের ২৮ ধারায় কি আছে। তামাদি আইনের ২৮ ধারায় যেটা বলা আছে সেটা হলো অ্যাডভার্স পজিশন, অর্থাৎ বিরুদ্ধ দখল। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি অর্থাৎ জমি জোর করে ভোগ দখল করে এবং সেখানে ১২ বছর ধরে সেটা দখল বজায় রাখতে পারে, এবং অবশ্যই সেটা পূর্বের যে মালিক ছিল তাকে অস্বীকার করতে হবে, অর্থাৎ তার বিরুদ্ধে সেটা দখলে রাখতে হবে, তাহলে ধরে নেওয়া হবে যে সেই ব্যক্তি যে ১২ বছর ধরে দখল করে আছে সে সেখানে উত্তম সত্ত্ব অর্জন করেছে। কারণ এটা কিন্তু আইনের একটি বিধান যে এখান থেকে সেই ব্যক্তিকে কোনোভাবেই কিন্তু বঞ্চিত করা যাবে না, অর্থাৎ উৎখাত করা যাবে না। প্রিয় দর্শক, আপনারা অনেকেই দেখেন যে বর্তমান সময়ে ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ এই আইনের ৭ ধারায় যে বিষয়টা বলা হয়েছে সেটা নিয়ে অনেকেই কিন্তু অনেক প্রচারণা চালিয়ে থাকেন, এবং সেটা হলো যে অবৈধভাবে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি বা কোনো ব্যক্তির জায়গা জমি দখল করে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি অবৈধ দখলকারী হিসেবে গণ্য হবে, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু তাকে সেই জায়গা থেকে উচ্ছেদ করতে পারবে। কিন্তু আসলে কি বিষয়টা সত্যি? কারণ এই তামাদি আইনে, এই ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইনের ৩ ধারায় বলা হয়েছে যে যদি এই আইনের প্রতিটি ধারা বর্তমান সময়ে পরিচালিত আছে এমন কোনো আইনের বিধান লঙ্ঘন না করে সেই যে আইনগুলো আছে তাদের অতিরিক্ত বা সহায়ক হিসেবে কাজ করবে। তামাদি আইনের ২৮ ধারা কিন্তু একটি পরিচালিত আইনের অংশ। সুতরাং এই পরিচালিত আইন যে বহুদিন ধরে পরিচালিত আছে সেই আইনকে কিন্তু এই ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইনের যে ৩ ধারা সেটা কিন্তু এর উপরে সুপারসিড করে না, অর্থাৎ এই ৩ ধারা কিন্তু ওই ২৮ ধারার একটি সাবসিডিয়ারি মাত্র। সুতরাং আপনারা কিন্তু চাইলেই বলতে পারবেন না যে জোর করে যে দখল করে আছে সেই ব্যক্তি সেই সম্পত্তির মালিক। আমি আপনাদেরকে তামাদি আইনের ২৮ ধারা তো বললাম, এখন ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইনের ৭ ধারা যেটা অবৈধ দখল নিয়ে বলছে সেটা একটু ব্রিফ করে একটু বলি যে আসলে কি বলতে চাইছে সেখানে। বিষয়টা হলো এই আইনের যে ৮ ধারা, ৭ ধারা, সেখানে বলা হয়েছে সর্বশেষ খতিয়ানের যে মালিক তার নিকট থেকে যদি কোনো ব্যক্তি হস্তান্তর মূলে অথবা উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করে তাহলে কিন্তু সেখান থেকে তাকে উচ্ছেদ করা যাবে না, এবং অন্য কোনোভাবে আইনগত বিষয়গুলো অবলম্বন করে যদি কোনো ব্যক্তি সেখানে সেই সম্পত্তি দখলে থাকে তাহলে কিন্তু আদালতের রায় ব্যতীত তাকে সেখান থেকে উচ্ছেদ করা যাবে না। তাহলে বিষয়টা দিয়ে আমরা কি বুঝলাম? যে খতিয়ান বলে অথবা দলিল বলে যদি কোনো ব্যক্তি সেই সম্পত্তিতে দখলকারী হিসেবে থাকে তাহলে কিন্তু সেখান থেকে তাকে উচ্ছেদ করা যাবে না। আমরা একটু জেনে আসি যে দলিল বলতে আসলে কি বোঝানো হয়েছে। এই আইনের সংজ্ঞায় কিন্তু একটা বিষয় বলা হয়েছে এই আইনের ২ ধারায়, যে দলিল বলতে শুধুমাত্র কিন্তু আমরা যে পরিচালিত অর্থে দলিল বুঝি, ডিড বুঝি, যেটা সাবকবলা দলিল,
অথবা হেবা দলিল, অথবা হেবা বিলাওয়াজ দলিল, অথবা অন্য কোনো দলিল, দান দলিল হতে পারে, সেগুলা কিন্তু শুধুমাত্র দলিল অর্থেই শুধুমাত্র এগুলা দিয়েই যে দলিল, আর কিছু যে দলিল না, এরকম না। এই আইনের দলিল বলতে কিন্তু খাজনা দাখিলা, এই আইনের দলিল বলতে কিন্তু নামজারি খতিয়ান, দলিল বলতে বিএস খতিয়ান, আর এস খতিয়ান, এস এ খতিয়ান, সিএস খতিয়ান, সবগুলা বিষয় কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা আছে। সুতরাং এই সমস্ত ডকুমেন্টের বলে যদি কোনো ব্যক্তি সেই সম্পত্তিতে দখলকারী হিসেবে থাকে, তাহলে কিন্তু আপনি তাকে অবৈধ দখলদার হিসেবে উল্লেখ করতে পারবেন না। এখানেও কিন্তু একটা জিনিস আপনি দেখে আসতেছেন যে তামাদি আইনের 28 ধারায় যে বলা হয়েছে অবৈধ দখলকার বা যে এই সম্পত্তি জোর করে দখল করে থাকে, সে যখন জোর করে দখল করে থাকে 12 বছর ধরে, সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে খাজনা দিচ্ছে সেই সম্পত্তিতে, এবং সে সম্পত্তিতে যে দখলকার হিসেবে আছে সে কিন্তু অলরেডি অনেক সময় নামজারি করে ফেলে, এবং সেই নামজারি করে সে খাজনা দেয়। তাহলে কিন্তু ধরে নেওয়া হয় যে সেই সম্পত্তিতে কিন্তু তার মালিকানা অর্জিত হয়েছে, এবং এখানে কিন্তু তার দলিল আছে। তার দলিলগুলা কি? তার দলিলগুলো হলো তার নামজারি খতিয়ান, তার দলিল হলো তার খাজনা দাখিলা, তার দলিল হলো তার ডিসিআর। সুতরাং এই সমস্ত বিষয়গুলো কিন্তু দলিল, কারণ এই সমস্ত বিষয়গুলা যে দলিল সেটা কিন্তু ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইনের 3 ধারায় এটা বলে দেওয়া, 2 ধারার সংজ্ঞায় এটা কিন্তু বলা আছে। সুতরাং আমরা একটা জিনিস দেখলাম যে তামাদি আইনের 28 ধারাকে কিন্তু এই ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইনের যে 7 ধারা সেটা কিন্তু অতিক্রম করে না, অর্থাৎ সেটা 28 ধারার উপরে কিন্তু এই ধারা যায় না। 28 ধারার সাবসিডিয়ারি একটা বা সাহায্যকারী হিসেবে এই 7 ধারা কাজ করে। সুতরাং যদি কোনো ব্যক্তি 12 বছর যাবত কোনো সম্পত্তিতে জোর করে ভোগ দখল করে থাকে এবং সে নির্দিষ্ট সময়ে খাজনা পরিশোধ করছে এবং তার কাছে সেটার ডকুমেন্ট আছে, তাহলে কিন্তু সেটা তার উত্তম সত্য। তাকে কিন্তু আদালতের রায় ব্যতীত সেই সম্পত্তি থেকে কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। এবং এখানে কিন্তু এই ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইনের 7 ধারা কিন্তু কোনোভাবেই প্রযোজ্য নয়। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাকে ফোন করেও জানাতে পারেন, অথবা আমাকে ইমেইল করতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।